হ্যালো সবাইকে, সালাম আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান আমরা শুনছি তরফ থেকে। আবার চলে আসলাম আমরা শুনছি টিম থেকে এবং এই এপিসোডটা শুরু করতে যাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে। জি হ্যাঁ, খুব রিসেন্টলি আমরা সেলিব্রেট করেছি ঈদ এবং সবাইকে ঈদ মোবারক। জানি সবার ঈদটা এবার আগের বারের মতো হয়নি, বা যে জিনিসগুলো আমরা করতে চেয়েছি এবং যে যে জিনিসগুলো আমরা করে থাকি সাধারণত সেগুলো আমরা করতে পারিনি। যেমন সেমাই খাওয়া, আত্মীয়দের সাথে দেখা করা, বন্ধুর সাথে কোলাকুলি করা অথবা ঈদের জামাতে একসাথে নামাজ পড়া। এই জিনিসগুলো এবার হয়নি, কিন্তু ঈদ যেহেতু, তাও তো আমাদেরকে আমাদের স্পিরিট হাই রাখতে হবে। এবং আমাদের এই শোটা আমরা জানি আমাদের প্রবাসী ভাই যারা সিঙ্গাপুরে আছে তাদের জন্য আমরা শুনছি তরফ থেকে আমরা রেখেছি আপনাদের জন্য একটি চমৎকার ঈদ এপিসোড। আমাদের এই শোটা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কথা জানার জন্য, আপনারা কেমন আছেন সেগুলো শোনার জন্য এবং আপনাদের পার্সোনাল লাইফের সম্পর্কে জানার জন্য। লাস্ট এপিসোডে আমরা পরিচিত হয়েছি আমাদের একজন গেস্টের সাথে, যার নাম হচ্ছে ইমরান ভাই। ইমরান ভাই আমাদেরকে তার চমৎকার কিছু ক্রিকেট ফেনাটিক স্টোরিজ বললো, যেটাতে আমরা খুবই মুগ্ধ হয়েছি যে তার স্পিরিট ফর ক্রিকেট ইজ সো হাই যে সে একটা ক্রিকেট স্টেডিয়ামেও ঢুকে গিয়েছে বিকজ সে অনেক বড় ফ্যান ছিল এবং হি ব্রোক দ্য রুলস এজ ওয়েল, বাট হি স্টিল গট হোয়াট হি ওয়ান্টেড। সে একটা ছবি তুলতে চেয়েছিল ক্রিকেটারদের সাথে, আন্তর্জাতিক ক্রিকেটারের সাথে, জিম্বাবুয়ে দলের সাথে, এবং সেটা সে করেছে। এবং ওই এপিসোডে আমরা ইমরান ভাইয়ের সম্পর্কে আরো বেশি জানতে পারি যে সে কি ধরনের কাজ করছে, বা এই কোভিড সিচুয়েশনে সে কি ধরনের কাজ করছে তার কমিউনিটিকে সাপোর্ট করার জন্য, তার ফ্যামিলি কেমন আছে। এবং এই শোটা হচ্ছে আমাদের জন্য একটা জার্নি হিসাবে রয়েছে, যেখানে আসলে আমরাও জানতে পারছি প্রবাসী ভাইদের ফ্যামিলির সম্পর্কে, তাদের লাইফের সম্পর্কে, এবং তারা কি চমৎকার কিছু কাজ করছে তাদের কমিউনিটি সম্পর্কে। সো যেহেতু এই শোটা আপনাদের নিয়ে, আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি আনতে চাচ্ছি আমাদের ফার্স্ট গেস্টকে এখন, ইমরান ভাই। ইমরান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। ফার্স্ট অফ অল ঈদ মোবারক। আপনার ঈদটা কেমন কেটেছে? জি, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। অ্যাকচুয়ালি প্রতিবার যেমন কাটে প্রিভিয়াস যে সমস্ত বছরগুলো, সো এই ঈদটা ছিল আমাদের জন্য আসলে একটু মানে ভিন্ন, বা এটা কখনো জীবনে মানে এক্সপেক্ট করিনি যে ঈদ কখনো এরকম হবে বা এটাই। তো সব মিলিয়ে ঈদ মূলত একটা জিনিস কি, সবাই একত্রে জামাত পড়া বা পরিবারের সবার সঙ্গে সময় কাটানো, হ্যাঁ, তো কোলাকুলি এগুলো পার্ট থাকে। কিন্তু এই ঈদে এমনটা ছিল না। আমরা রুমে 2 জন লোক ছিলাম। তো 2 জন লোকের ভিতরে মানে আমরাই মুয়াজ্জিন, আমরাই আর কি যে ইমাম, এইভাবে আর কি ঈদের নামাজ পড়া লাগছে। তো এটা আমাদের জন্য আর কি নতুন একটা ইয়ে ছিল। তো সবকিছু নিয়ে একটা জিনিস ভাবি যে সারা ওয়ার্ল্ডে যে এখন মহামারীটা চলতেছে, তো সবাই সবার জায়গা থেকে যদি মানে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন না করি, তাহলে এই করোনা ভাইরাস পৃথিবী থেকে মুভ করা খুবই ডিফিকাল্ট। তো আমাদের সেই কোঅপারেশনে যদি সারা ওয়ার্ল্ডের একটু হলেও দেখা যাচ্ছে যে আমরা উপকার করতে পারি, তো সেই ধরুন অনেকটাই এরকম ছিল যে রুম থেকে বেরাইনি, একা একা নিজে নিজে আর কি ঈদের নামাজ পড়ছি, এটাই। এটা মনে হয় আসলে সারা পৃথিবীতেই একই সিচুয়েশন। এবার সবার ঈদে আসলে কেউ আসলে কোলাকুলি করতে পারেনি। সো আমি আমার ফ্রেন্ডদের সাথে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ডিজিটাল কোলাকুলি করেছি তাদের সাথে। আপনার ফেসবুকে বা কোনো মেসেঞ্জারে একটা ইমোটিকন সাইন আছে যেটা হাগের মতো। সো ওইটা দিয়ে আপনি ঈদ মোবারক লিখে দিলে আপনার একটা ডিজিটাল কোলাকুলি হয়ে যাচ্ছে। অথবা কেউ যদি সালামি নিতে চায় তারাও ডিজিটালি সালামি নিতে পারে, বিকাশের অপশন আছে। সো বাট স্টিল আমার মনে হয় যে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করাটা প্রয়োজন। ওভারঅল আসলে ইমরান ভাই সবারই ঈদটা এইভাবেই কেটেছে। তো আপনি জানেন ইমরান ভাই, আমরা আমাদের এই শোটাতে সবসময় চেষ্টা করি যে আপনাদের কথা জানা বা আপনারা কেমন আছেন সেটা জানার জন্য। এবং আপনার সাথে গল্প করতে করতে আমরা জানতে পারলাম যে আপনি আপনার কমিউনিটিতেও ঈদের টাইমে বা কোভিড এর সিচুয়েশনে হেল্প করার চেষ্টা করেছেন। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনারা যারা দেশের বাইরে আছেন এবং অনেকেই আপনার মতো আছেন, কিভাবে আসলে আপনারা আপনাদের কমিউনিটিকে হেল্প করছেন? It was my think was whenever it start the COVID-19 in the world, that time I was think that what can do for in the world, and what can do in my position to for my country's peoples, especially is my village, whoever the poor.
তো আমি সেইখানে থেকে ভাবার পরে জিনিসটা ভাবলাম যে যেহেতু সিঙ্গাপুরও লকডাউন হয়ে গেল সেই সময়, তো সেই সময় ভাবতেছিলাম যে আম, আমি কিছু অন্তত আমার সোশ্যালের জন্য করতে পারি, সমাজের জন্য করতে পারি। কারণ এটা আমার দায়বদ্ধতা যে এখানে আমার বেড়ে ওঠা, যেই গ্রামের পরিচয় আমি এখনো পর্যন্ত পাসপোর্টধারী। তো সেখানে মানুষের জন্য কিছু করা, কারণ তারা খুবই অসহায় এই মুহূর্তে। অনেক দিন মজুর আছে, দেখা যাচ্ছে তাদের কাজকর্ম কোনো কিছু নেই। তো সেই মুহূর্তে আমি যদি তাদের পাশে এসে দাঁড়াতে পারি, এটা আমার মনে হয় আল্লাহ অনেক খুশি হবে। তো সেই দরুনই আর কি এটা উদ্বুদ্ধ। তো আমি চেষ্টা করেছি, আমার প্ল্যানিং ছিল এটা যে আমি প্রথম পর্যায়ে যে আমি 1 মাসের আমার বেতন যেটা ছিল সেটা দিয়ে আমি মানুষকে হেল্প করব, যে এই সমস্ত পরিবার অসহায়, তাদের কোনো কাজ টাজ নেই। তো আমি সেটার দিকে সাকসেস হয়েছি। হওয়ার পরে আমি পরবর্তীতে দেখলাম যে আমার মানে 1 মাসের যে আমার বেতন সেটাও আমার মানে এনাফ না, আরো মানুষ অনেক ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ডে বাই ডে মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে পৌঁছাইতেছে। তো সেই সময় আমি থিঙ্ক করলাম যে আমি আরেকটু ইমপ্রুভ করতে পারি কিনা। তো অলরেডি আরো ইমপ্রুভ হয়েছে। তো আপনার লাস্ট যে যে ঈদটা গেল, ঈদ রানিং, তো এই ঈদের সময়ও আমি অবশ্য ওইভাবে কেনাকাটা কোনো কিছু হয়নি, কারোর চয়েসে না। আমার আত্মীয় স্বজন যে সমস্ত মানে গরিব আত্মীয় স্বজন আছে, তো আমি চাইছি যে তাদের পাশেও অন্তত দাঁড়াইতে। অ্যাটলিস্ট এমন না যে আমি আমার গ্রামে মানুষ দেখানোর জন্য হেল্প করতেছি, কিন্তু আমার আমার মানে আত্মীয় স্বজন কিছুটা হয়তো অনেকটা পোর আছে, তো তাদের পাশে দাঁড়াইতেছি না, এটা খারাপ দেখায়। তো আমার সেই দিকটা হিসেব করে আমি সেইখানেও আরেকটা মানে অ্যামাউন্ট আর কি ইয়ে করছি, বাজেট করছিলাম। তো আমি আমার এক আত্মীয় স্বজনের কাছে আর এই যে যে ছবিটা দেখা যাচ্ছে এখন, এটা হচ্ছে আমাদের গ্রামের ইয়াং জেনারেশনদের। এটা হচ্ছে আলাদা একটা মানে ইয়ে, ওরা আলাদা একটা গ্রুপের সংস্থার মাধ্যম দিয়ে করছিল। তো এটা আমি তাদের থ্যাঙ্কস দিয়ে আমি ফেসবুকে পোস্ট করছিলাম এটা। আর প্রিভিয়াস যেটা ওটা আমার ওয়াইফ আর কি দিতেছে। এই যে এনি আচ্ছা, আমার ওয়াইফ তো আমার ওয়াইফ একটা জিনিস করছে কি, যে আমার কমান্ডে তাকে টাকা পাঠানোর পরে সে ভোরবেলা, এটা কিন্তু সূর্য মানে ওঠার মনে হয় ঘন্টাখানেক পরের ছবি। তো ও গিয়েছে, গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আর কি হেল্প করে আসতে। তো এটা আমার জন্য প্রাউড ফিল ছিল। এটা উনি আমার বাবা, তো উনিও আর কি, আর এটা হচ্ছে আমার কাকা। তো সেই সময় আর কি গরিবদের, আমাদের গ্রামের হিন্দু দিয়ে তারপরে মুসলমান দিয়ে যে সমস্ত ইয়ে আছে, তো সব মিলিয়ে 180 পরিবার এরকম হবে আর কি। তো আমরা ওইভাবে কাউন্ট করিনি। আর চাউল ছিল এটার ভিতরে, চাউল মানে চাউল, খাদ্য সামগ্রী আর নগদ টাকা ছিল, যে মানুষ ইনকেস যদি কোনো হালকা পাতলা অসুস্থ হয়ে যায়। এখন তো মনে করেন যে কিছু একটু জ্বর ঠান্ডা হলেই বলতেছে যে কোভিড-19 ইফেক্টেড। তো সেটার উপর বেসিস করে আমি তাদেরকে নগদ অর্থ দিছিলাম, যে যাতে আছে মানে তারা কিছুটা হলো অন্তত হেল্প পায়। হ্যাঁ, যে ছোটখাটো ডাক্তার দেখাতে পারে, এই জন্য আমি তাদেরকে আর কি নগদ টাকা দিছিলাম। এটাই। চমৎকার, আসলে একটা খুব ভালো ইনিশিয়েটিভ ইমরান ভাই। এরকম ধরনের ইনিশিয়েটিভ আসলে দরকার এরকম সিচুয়েশনে। এবং আমরা দেখেছি আসলে অনেকেই যারা কমিউনিটিতে আছে বাংলাদেশ এবং দেশের বাইরেও, অনেকে আসলে দেশের মানুষদেরকে সাপোর্ট করার জন্য এগিয়ে এসেছে। এবং দিস ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ যে আপনি আপনার সিচুয়েশন থেকে, যে আপনি নিজেও একটা লকডাউন সিচুয়েশনে আছেন, তাও যে আপনি কন্ট্রিবিউট করার চেষ্টা করেছেন কমিউনিটিতে। উই স্যালুট ইউ ফর দ্যাট অন বিহাফ অফ বাংলাদেশ। যেভাবে পারেন 180টা ফ্যামিলি ইজ নট আ ম্যাটার অফ জোক, এটা আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট। এবং আমি জানি যে আপনার গ্রামেও যে ব্যক্তিগুলো আছে, স্পেশালি আপনার বাবাও নিশ্চয়ই আপনার উপর অনেক প্রাউড। কবির ভাই, আমার একটা কথা আছে, আমি একটু ছোট করে বলতে চাই। হ্যাঁ, এখনো যে মহামারী শেষ হয়নি, তো আমি বলবো না যে আমি খুবই অর্থবিত্ত বা মানে চলে যায় কোন রকম, সংসারটা চলে যায়, ঠিক আছে, যা ইনকাম করি। জানেনই তো যে বাইরের ইনকাম সৎ সৎ ভাবে আর কয় টাকা বা আমাদেরকে দেয়। তো এটা হচ্ছে ইচ্ছা শক্তিটা হচ্ছে বড় জিনিস, ঠিক আছে। তো আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যদি কেউ ভিডিওটা দেখে বা মানে কেউ যদি উদ্বুদ্ধ হয়, ইন্সপায়ার হয় এখান থেকে, so I hope they have to come down and helping to his his place or his social, whoever is staying in the poor people.
আমি মনে করি সবাইকে এগিয়ে এসে তাদের হেল্প করা উচিত, এটা অ্যাবসলিউটলি। সবার দায়বদ্ধতা। মানে যদি ঈদের কনসেপ্ট আমরা বলি বা যদি রোজার কনসেপ্ট বলি, রামাদানের কনসেপ্ট বলি, তারপর ডুইং গুড, আসলে আসলে মানুষের জন্য ভালো করা, নিজের যা আছে সেটাকে স্যাক্রিফাইস করা। বা এবং আই অলওয়েজ স্যালুট পিপল লাইক ইউ যারা আসলে তার কমিউনিটিতে কিছু করার চেষ্টা করছে। আজকে আমাদের আরো দুজন গেস্ট আছে, ইমরান ভাই এবং আপনার ফ্যামিলির সাথে আমরা আজকে পরিচিত হব, যে আপনার সাথে আসলে কাজ করছে এসব চমৎকার ইনিশিয়েটিভ আপনাদের হোম টাউনে ইনিশিয়েট করার জন্য। এবং প্রথমে আমরা আপনাকে জয়েন করবো আমাদের ফার্স্ট গেস্ট আজকে, ফার্স্ট একজন না দুজন গেস্ট আছে আসলে, ঐশী ভাবির সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপনাদের ঈদটা কেমন কেটেছে এবং ঈদ মোবারক আপনাদের। ঈদ মোবারক। খুব বেশি ভালো কাটেনি, কারণ দেশের যে অবস্থা বা যে পরিস্থিতিটা কিভাবে ভালো কাটে, তারপরেও কাটছে কিছুটা। বাবু কি যেন বলতে যাচ্ছে? বলছে আম্মু ঈদ মোবারক বলবো, তাই। হ্যাঁ, ঈদ মোবারক তোমাকে। কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক একটু সুন্দর করে ঈদ মোবারক বলো আমাদেরকে ঈদ যারা দেখছে। মোবারক। মানে হ্যাঁ, সবাইকে very ঈদ nice. মোবারক। সবাইকে ঈদ মোবারক। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে পড়ি। তোমার ঈদটা কেমন কেটেছে? অনেকটা বেশি ভালো কাটেনি। কেন? কেন, কি হয়েছে? আগে যে মজা করতাম, এই ঈদে তো মজা করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, বাট তাও বেটার হয়ে যাবে। তুমি তোমার হোপফুল থাকো। আশা করি তোমার আপু তোমার কাছে চলে আসবে খুব শিগগিরই, কিছুদিনের মধ্যেই হয়তো বা তোমাদের দেখা হবে, ঈদ আবারও ভালো মতো হবে। কিন্তু এখন আমাদের একটু সবাইকে একটু কষ্ট করে ঈদটা যেভাবে যাচ্ছে ভাবে কাটাতে হবে। একটু আগে আমরা আসলে ইমরান ভাইয়ের সাথে কথা বললাম যে আপনারা আপনাদের কমিউনিটিতে চেষ্টা করছেন সাহায্য করার জন্য, এবং ইমরান ভাইও চেষ্টা করছে আপনাদেরকে হয়তোবা ইকোনমিক ভাবে কিছু ডোনেট করা, যেটা আপনারা আপনাদের কমিউনিটিতে আসলে ডোনেট করছেন। কিভাবে আসলে আপনারা এরকম আইডিয়াটা পেলেন, আর কিভাবে আপনারা মানে এরকম কঠিন সিচুয়েশনের মধ্যে বাসা থেকে বের হয়ে, মানে এই সাহসটা কই থেকে আসলো? অনেকে তো এখন বাসা থেকে বের হয় না। মানে নিজের চেপে রেখে তারপরে গেছি, যে সবকিছু মেনটেন করে সবাইকে দিয়ে তারপরে চলে আসছিলাম। সো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে ঐশী ভাবি এবং ইমরান ভাইয়ের কাছ থেকে, যে আপনাদের আসলে ফ্যামিলিটা কত দিনের, এবং কিভাবে আপনাদের রিলেশনশিপটা আপনারা স্ট্রংলি মেনটেন করছেন, লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনাদের আসলে লাস্ট কবে দেখা হয়েছিল? কবে দেখা? 2006 সালে দেখা হলো। 2006 সালে আপনাদের প্রথম পরিচয় হয়েছে। So that's good to know. কিন্তু আপনার মানে ইমরান ভাই লাস্ট বাংলাদেশে কবে এসেছিল যখন আপনার সাথে সামনাসামনি দেখা হয়েছে? 2010-এ। 2010-এ। তো উনি হচ্ছে গিয়ে এখন কত বছর হয়েছে ইমরান ভাই আপনি বাংলাদেশে যাননি? জি কত বছর হয়ে গিয়েছে যে আপনি বাংলাদেশে যাননি? লাস্ট কবে গিয়েছিল? না, আমি লাস্ট যে জানুয়ারিতে দেশের থেকে আসলাম, এই যে লাস্ট জানুয়ারিতে দেশে থেকে এসেছে। তো খুব চমৎকার ঐশী ভাবি। তো আমরা আরেকজন আমাদের সাথে অপেক্ষা করছে আসলে আমাদের এই শোতে অ্যাড ইন হওয়ার জন্য, তাকে আমরা অ্যাড করব। ইমরুল ভাই, ইমরান ভাইয়ের ছোট ভাই ইমরুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ইমরুল ভাই কেমন আছেন? জি ভাই, ঈদ মোবারক। ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। আপনি কি আমাদের দর্শকদেরকে একটু বলবেন আপনি কোথা থেকে বলছেন? আমি আমি বর্তমানে যশোরে আছি, মানে ঢাকাতে থাকি আমি মূলত। এখন ঈদের আগে, লকডাউনের আগে আমি ঢাকা থেকে যশোরে আসছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন ইমরান ভাইয়ের সাথে সাথে ইমরান ভাইয়ের ছোট ভাই ইমরুল ভাই এবং ঐশী ভাবি যারা যশোরে আছে তাদের সাথে কথা বলছি, এবং তাদের সাথে আরো কিছু কথা বলবো, কিছু গেম খেলবো, এবং ঈদের শুভেচ্ছা সবাইকে। আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া, যে ইমরান ভাই আমরা কিছু একটু আগে জানতে পারলাম যে আপনারা সবাই মিলে হচ্ছে কি আপনাদের
কমিউনিটি যেটা যশোরে আছে তাদেরকে সাহায্য করার জন্য আপনারা কিছু ফান্ড বিতরণ করেছেন এবং ঐক্যভাবে একটা ফ্যামিলি একসাথে, একটা পরিবারের মেম্বার হচ্ছে দেশের বাইরে এবং সেও হচ্ছে কি তার দেশে যারা যারা আছে সবাই মিলে আপনারা একটা চমৎকার কাজ করেছেন। তো এটা নিয়ে কি আপনি একটু বলবেন নাকি? ইমরুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি কিরকম ছিল আপনাদের ফিলিংটা যে ফ্যামিলি সবাই মিলে আপনারা কমিউনিটিকে হেল্প করছেন। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আমি আমি কোনো সময় এই যে হেল্প করার সময় আমি সরাসরি ছিলাম না, আমি ঢাকাতেই ছিলাম। কারণ এই আমাদের হেল্পটা দেওয়া হয়েছে শুরুর দিকে দেওয়া হয়েছিল যখন লোকজন কিছুদিনের জন্য তাদের হাহাকার ছিল খাবার দাবারের এবং সহযোগিতার দরকার ছিল, তখন দেওয়া হয়েছিল। তখন মূলত আমি ঢাকাতে ছিলাম। তো এটা ম্যানেজমেন্ট করছে আমাদের কমিউনিটির ইয়াং ছেলেরা এবং সহযোগিতা করছে তারা। আর নেতৃত্বে ছিল আব্বু ছিল নেতৃত্বে। আর হেল্প তো ভাইয়া ওই জায়গা থেকে পাঠাইছে, আমরা এদিকে থেকে কিনে টিনে এগুলো সবার বাসায় বাসায় যেয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সো সবাই মিলে আর কি পুরা ফুল ফ্যামিলি বলা যাচ্ছে যে এখানে আসলে ইনভলভ ছিল এই কাজটায়, নাকি ইমরান ভাই? জি, এটা আমি তাদেরকে আসলে ধন্যবাদ দিই যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কি বলে যে আপনার আর্থিক দিক থেকে হয়তো আমি হেল্প করতে পারি বা পারিছি, কিন্তু ফিজিক্যালি হয়তো আমি সেখানে অ্যাটেন্ড ছিলাম না। তো তাদের আর কি অশেষ ধন্যবাদ যে আমার এমন মানে অর্থটা সঠিকভাবে সঠিক জায়গায় সবারই আর কি বন্টন করার জন্য, এটা আর কি ধন্যবাদ। তো এটাই। আচ্ছা, খুবই চমৎকার। আসলে ঐশী ভাবিও আমরা দেখেছি যে আসলে এখানে পার্টিসিপেট করেছে ডোনেশন করার জন্য বা কন্ট্রিবিউট করার জন্য, এবং একটা ফ্যামিলি যে সবাই একসাথে একত্রিত হলে সবকিছু করতে পারে এটাই আপনারা দেখায় দিলেন। এবং সবাইকে আসলে এভাবে কন্ট্রিবিউট করা উচিত এই কোভিড টাইমের জন্য। এখন একটু মজার আলাপে চলে আসবো আসলে আপনাদের রিলেশনশিপ জানতে চাবো। ফার্স্ট টাইম একটু ইমরুল ভাইয়ের কাছে যাবো, তারপর ঐশী ভাবির কাছে আসবো। ইমরুল ভাই, ইমরান ভাই তো জি মনে ভাই। হয় ভাই ইমরুল ভাই তো ছোট ভাইয়া, তো বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে এরকম কি কখনো কোনো মজার কোনো গল্প বা কখনো এরকম কি ঝগড়া হয়েছে যেটা দিয়ে আসলে আপনারা সারা জীবন মনে রেখেছেন যে না, হ্যাঁ, আমি ওকে দেখে নিব, এরকম কিছু একটা কোনো মজার কোনো ঘটনা আপনি কি আমার সাথে share করবেন ভাই? মজার ঘটনা বলতে ভাই তো অনেক দিন ধরে আছে। 2010 সালের উপরে হয়ে গেল মনে হয়। 7-এর দিকে গেছে সম্ভবত। 7। হ্যাঁ, 7 ডিসেম্বর। হ্যাঁ, তো আমি তখন ক্লাস সিক্সে পড়ি মনে হয়। তো আহ, আমাদের বড় হয়ে সাথে অতটা মজার কাহিনী নাই। ওই বাসায় আসলে দেখা হয়েছে, ঘোরা হয়েছে, এইটাই যা। আর ছোটবেলায় আমরা একসাথে আহ, বিশেষ মজার কাহিনী হচ্ছে অনেক সময় যখন বৃষ্টি হইতো, আহ, তো হেভিলি রেইন হইতো, তখন হচ্ছে আমরা মাছ ধরতে যাইতাম। মাঝে মাঝে আমাকে মাছ ধরতে নিয়ে যেত, মাছ ধরতে যাইতো। তারপরে ঘুড়ি উড়ানোর সময় ঘুড়ি উড়াইতো, বড় ঘুড়ি বানাইতো, ঘুড়িগুলো উড়ানোর সময় আমি সাথে থাকতাম। তারপর ছোটখাটো ঘরোয়া খেলা টেলা যেগুলো আছে সেগুলো খেলা হয়েছে, ক্রিকেট, ফুটবল। তারপরে ছোট ছোট যেগুলো খেলা হয়, মার্বেল টার্বেল এগুলো আছে ছোটকালে যেগুলো খেলা হয়। তারপরে এই তো এইটাই। আর মাছ ধরা হয়েছে বললাম তো। একটা ঘটনা আছে যে আমরা খুব ছোট থাকতে, আমি যখন নার্সারিতে পড়ি তখন হচ্ছে আমরা ওই বড় একটা পুকুর ছিল, সেখানে আমরা এই চিংড়ি মাছ ধরতে যাইতাম। তো আমরা গামছা নিয়ে আর কি চিংড়ি মাছ ধরতাম, একদম কিনারায় এসে ক্লোজ করে নিয়ে তারপরে ধরতাম। তো একটা মজার ঘটনা ছিল যে আমরা একদিন ওখানকার তদারকি লোক হলো, সে গামছা টামছা নিয়ে যায়, মাছ টাছ নিয়ে যায়। এটা একটা মজার কাহিনী ছিল। পরে আমরা ওটা হচ্ছে ব্যাক করছিলাম। আসলে বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে এরকম কিছু চমৎকার গল্প থাকে সবসময়। এবং আশা করি আবারও আপনাদের দেখা হবে খুব শিগগিরই, যখন ইমরান ভাই আবারও ফেরত আসবে এবং আপনারা প্রবাবলি আবার ওই চিংড়ি মাছটা ধরতে পারবেন। এবার আমাকেও একটু বলবেন, আমি এসে মানে আপনাদের বাসায় ওই চিংড়ি মাছের ঝোলের এবং ভাত দিয়ে কিছু খেয়ে যাবো, কোনো সমস্যা নেই। একবারে ঢাকা থেকে চলে আসবো।
তো অবশ্যই অবশ্যই ভাই। ঐশী ভাবির কাছে সেম থিং যে আপনার কি কোনো অবশ্যই থাকার কথা কোনো স্মরণীয় কোনো মুহূর্ত বা কোনো কোনো মজার কোনো গল্প এরকম কি আছে নাকি ইমরান ভাইয়ের সাথে? না, তেমন কোনো মজার ঘটনা নেই, কারণ ও তো বাইরেই থাকে সব সময় বেশি। বাইরে থেকে সবসময় বেশি। ইমরান ভাই এই সম্পর্কে আপনি কি বলতে চান? অ্যাকচুয়ালি মজার ঘটনা যাই ছিল, এখন তো দেশে গেলে আমার কাছে মনে হয়, এখন ওর কাছে কেমন মনে হয় জানি না, প্রতিদিন যাই তো মনে হয় যে মজা থাকে, বা মানে প্রতিটা দিনই এক একটা ঘটনা, তো অফুরন্ত ঘটনা। আমার কাছে মনে হয় যে আমার আমার যেটা ওপিনিয়ন, যে আমার কাছে মনে হয় যে অজস্র ঘটনা, যেটা মানে স্মৃতি আছে আর কি আমাদের সে বিয়ের আগ থেকে। কারণ যেহেতু আমাদের একটা ইয়ে ছিল যে আমাদের ম্যারেজটা ছিল লাভ ম্যারেজ, তো মানে বিয়ের আগে থেকে বা বিয়ের পরে অনেক ঘটনা বহুল, বা প্রতিটা দিনই এক একটা ঘটনা মানে হয়ে যায় আর কি। কারণ হয়তো দেশে যায় 1-1.5 মাসের জন্য, এটা প্রতিটাই দিনই আর কি খুব বড় বড় একটা ঘটনা। হ্যাঁ অবশ্যই। এবং যেহেতু একটা সুন্দর লাভ স্টোরি আপনাদের দুজনের নিশ্চয়ই আছে, তো অবভিয়াসলি প্রত্যেকটা লাভ স্টোরিতে মজার গল্প থাকে এবং দুঃখের গল্প থাকে, সবগুলাই আসলে মিলানো থাকে, কোনো সমস্যা নেই। এবং ইমরান ভাই আনসারটা খুব সুন্দর কিন্তু ঐশী ভাবি, সে কিন্তু বলেছে আপনার সাথে প্রত্যেকটা মুহূর্ত এখন তার জন্য খুব স্মরণীয় এবং মজার, যে যখন সে বাংলাদেশে ফেরত যায়। তো আপনি কিন্তু এর পরের বার যদি বলেন যে কোনো মজার গল্প হয়নি, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা মেনে নেব না, ঠিক আছে? ইমরান ভাই, যদি এখন আমরা জানলাম আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু মজার গল্প এবং আপনার ওয়াইফ বললো আপনার মজার কিছু মেমোরিজ আমরা আপনাদের সম্পর্কে জানলাম। এখন যদি আপনি আমাদেরকে বলেন যে আসলে এই কোভিড সিচুয়েশনে আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি আসলে যারা আছে প্রবাসী ভাইদের, তারা তাদের ফ্যামিলি থেকে অনেক দূরে, আসলে সবচেয়ে কঠিন জিনিসটা কি এরকম সিচুয়েশনে ফ্যামিলিরা যেটা ডিল করছে আসলে ওকে, সবার কাছে? কঠিন জিনিসটা বলতে গেলে অ্যাকচুয়ালি ইটস ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে মেন কথা, এটা বললে বোঝানো যাবে না। আর মূলত মনে করেন যে এখন লকডাউন অবস্থা প্রায় গোয়িং টু 2 মান্থ, তো এইটা ভিতরে মানে রুমের ভিতরে আটকা পড়ে থাকা, সব মিলিয়ে খুবই খারাপ একটা অবস্থা। আর বিশেষ করে আমার এবার প্ল্যানিং ছিল যে রোজার ঈদে না পারি, কুরবানির ঈদে আমার ছুটিটা আমার ম্যানেজারের কাছে বলছিলাম, তো ছুটিটা মানে কুরবানির ঈদে আমার দেওয়ার কথা। তো সেইভাবে আমার প্ল্যানিং ছিল যে আমি যেন আর কি দেশে যাই, বা দেশে যাব, যে টাইম স্পেন্ড করব তাদের পিছনে, কিন্তু সেটা তো কোভিড-19 এর জন্য সম্ভব হলো না। তো এটা আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্য, বা সারা পৃথিবীর জন্যই, প্রতিটা সেক্টরেই। আমরা হয়তো যারা প্রবাসী সেক্টর এটা বাদেও যারা যে সেক্টরে আছে সবার জন্য আসলে ক্ষতি এটা। আপনার কাছে আমার সেম প্রশ্ন যে আসলে নিজের বড় ভাই এত দূরে থাকছে এবং এই সিচুয়েশনের মধ্যে যে আসলে কিভাবে আপনারা ইমোশনাল জিনিসগুলা মিটিগেট করছেন? সেটা বলতে হচ্ছে, প্রথম যখন বাংলাদেশি মানে ঢাকা লকডাউন করে দিল, তখন থেকে আমি ঢাকাতে ছিলাম 2 মাস ছিলাম। পরবর্তীতে ব্যাক করছি। যে ওখানে স্টে করা এবং রান্না-বাড়া করে আমার একার পক্ষে খাওয়া এবং মানসিক চাপ হয়ে যাইতেছিল। যার কারণে আমি আ আ প্রাইভেটে করে ব্যাক করছি আরকি। তো এটাই যে ফ্যামিলি থেকে দূরে থাকলে কয়দিন ভালো থাকা যায়। আসলে হ্যাপিনেসটা তো ফ্যামিলির সাথে এবং ফ্রেন্ড সার্কেলের সাথে থেকে, একা, একা থেকে তো আর হ্যাপিনেসটা এনজয় করা যায় না। সো আ আমি যখন দেখছিলাম যে আমার মেন্টালিটি স্যাডনেস এ চলে যাচ্ছে, আমি আ খুব একটা কমফোর্টেবল ফিল করছি না। তখন আমি ওই আ নিজের সেফটি মেইনটেইন করে ব্যাক করছি। আ ঢাকা থেকে যশোরে। এখন আছি, ফ্যামিলির সাথে আছি। তো ইমরান ভাই যে এখন মোটামুটি একা, এটা নিয়ে কি একটু ভাবা হয় যে ইমরান ভাই সিচুয়েশনটা হ্যাঁ, কিভাবে অ আপনারা কি প্রতিদিন কথা বলছেন ফোনে বা এরকম কি আ কোনো ধরনের উদ্যোগ হ্যাঁ, হ্যাঁ। নিয়েছেন? হ্যাঁ, আ আ সে লকডাউনের সময় সবসময়ই কথা হইতো। এখন কোন সময় কে কি করছে, তারপরে আ আ সোশ্যাল মিডিয়ায় কথা হইতো।
তারপরে স্ট্যাটাস গুলো কি যাইতেছে, স্ট্যাটাস গুলো এখন দেশের অবস্থা কি আছে এটা নিয়ে আলোচনা হইতো, কি হেল্প করবে গ্রামে এগুলো নিয়ে ডিসকাস হইতো, যে কাদের হেল্প করবে, কি দিবে, এটা নিয়ে কথা হইতো অনেক। ঐশী ভাবির কাছে আমার সেম প্রশ্ন যে আসলে একজনকে যে এত কাছের একটা মানুষ যে এরকম সময় এত দূরে আছে, আপনার আসলে কিরকম মেন্টাল সিচুয়েশনটা বা আপনার ফিলিংসটা কিরকম এখন, বা কি কি ধরনের কি করছেন ইমরান ভাইকে কাছে আনার জন্য? না, আগে অনেকটা খারাপ লাগতো, ভয় লাগতো, কিন্তু এখন ততটা মনে হয় না। এখন তো সবসময় মনে করেন কথা বলে, রাত্রে দিনের বেলা সবসময় কথা হয়, এতটা মনে হয় না। তারপরে মনে হয় কি যে এতদিন থাকবে বা আসবে, সময় হলে চলে আসবে, এখন ভালোই লাগে, খারাপ লাগে না। আর সবসময় তো কথাই হয়। সবসময় এখন মনে হয় ইন্টারনেট আসার পরে যোগাযোগটা খুব সহজ জি, হয়ে গেছে, যে কারণে আসলে হ্যাঁ, মনে হয় পাশেই আছে না? জি। বাবুর কাছেও একই প্রশ্ন, তুমি কি তোমার বাবাকে মিস করো? মিস করা বললাম যে করি। জি কতখানি? দেখাও, হাত দিয়ে দেখাও কতখানি, এত এত অনেক। কতখানি হাত দিয়ে দেখাও আমাকে, অনেকটা কতখানি? আরেকটা হাত এক হাত দেখা যায় না, তার মানে ওইদিকে আরেকটা হাত দেখা ইনফিনিটি। যাচ্ছে না, তার মানে থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের জন্য এই শোটা আসলে একটা ইমোশনাল জার্নি রয়েছে, কারণ আপনাদের সম্পর্কে আমরা জানতে পারছি, আপনাদের লাইফের সম্পর্কে আমরা জানতে পারছি, এবং আসলে জানতে পারছি যে হিউম্যান রিলেশনশিপ এবং হিউম্যান বন্ডিংটা আসলে সবচেয়ে মেইন সবাইকে আসলে কঠিন সময় থেকে তুলে আনার জন্য। আমি নিজেও আসলে মাঝে মাঝে অনেক ইমোশনাল হয়ে যাই এই শোটা করতে গিয়ে, আমি ট্রাই করি। এইটাই আমার একটা মুহূর্ত যখন আমি আসলে নিজে এখন ইমোশনাল হয়ে গেছি, বিকজ আপনাদের সবাইকে একসাথে পেয়ে আমি নিজে ভালো ফিল করছি। সো আমরা খুব চমৎকার কিছু গল্প শুনলাম, এবং আবার আমরা আমাদের গেস্টদেরকে থ্যাংক ইউ বলবো এই মেমোরিজ গুলা শেয়ার করার জন্য। এখন আমরা চলে যাবো আমাদের সেগমেন্টে। সবসময় আমরা জানি যে কিছু ইমোশনাল কথাবার্তাও বলি এবং কিছু মজাও থাকে। প্রতি সেগমেন্টে আমরা একটা কুইজ নিয়ে আসি। আমি চাই যে ইমরান ভাই এখন আমাদেরকে এক্সপ্লেন করুক আমরা এখন কি করতে যাচ্ছি, কারণ সে জানে আগের এপিসোডে সে উইনার ছিল আসলে আমাদের কুইজ কন্টেস্ট। ইমরান ভাই বলেন কি হবে এখন? ওকে। ওনাদের এই পর্বটা হচ্ছে কি, মানে আগের দিন যদি ওইভাবে হয়, তো আমার মনে হয় যে যে হচ্ছে ইয়ে করবে, যে ছবি দেখাবে, ছবি দেখায় বলতে হবে যে মানে এই পার্সনটা কে। তো ভেবে চিন্তে উত্তর দেওয়া ভালো, কারণ আগের দিন আমি একটা মিস করছি। মিসটা আসলে ক্রিকেট সম্পর্কে মিস করা মানে আমার এটা ব্যতীত আমি নিজেই, ঠিক আছে, কারণ এটা ছোটবেলা থেকে পড়াশোনা হোক আর না হোক, ক্রিকেট খেলা এলে স্কুলটাও বন্ধ, মানে এরকম টাইপের, মানে ক্রিকেট বলার বাইরে। আমি মানুষের স্বপ্ন থাকে যে একটা ক্রিকেট হবে বা ইয়ে। আমি হয়তো ভালো খেলতাম না, কিন্তু ভালো খেললে আমাদের ভিতরে ক্রিকেটের লাভ ছিল, এটা অসম্ভব। ইভেন আমি একটা কথা এখনো বলতে চাই যে আমার মনে হয় যে আমার ফ্যামিলি পার্টনার, লাইফ পার্টনারের থেকে আমার ক্রিকেটটা বেশি প্রিয়। এটা বলতে হয় না, তারপরেও বলে ফেলাই যায়, কারণ ওর সঙ্গে কথা বলাকালীন এমন হয় যে দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলা চলতে চাইছে, ফোনটা রাখলাম, এখন খেলা শুরু হবে, এটা হয়। আজ 10 11 10 11 বছর ধরে আমি এইভাবে মানে ডিনাই করতেছি, কিছু করার নেই, কারণ ক্রিকেট লাভার আমি, এটা হচ্ছে মেন কথা। জি। ইমরান ভাই আসলে ক্রিকেটকেই বেশি ভালোবাসে বলে ফেললেন। ঐশী ভাবি এটা নিশ্চয়ই পরে আপনাকে দেখে নিবে, এই ব্যাপারটা নিয়ে পরে ফোন দিয়ে আপনার সাথে নিশ্চয়ই কথা হবে। আজকে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, আকাশের মেঘ আজকে হচ্ছে একটু ভালো হয়ে গিয়েছে। যাই হোক, এটা পরে দেখা যাবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বে, যেটা হচ্ছে এই গেমটার নাম হচ্ছে আমি কে। তো আপনাদেরকে ইমরান ভাই খুব ঠিক মতোই বলেছে, আমরা ছবি দেখাবো এবং আইডেন্টিটি ওই মানুষটার হাইড করা, আপনাদের গেস করতে হবে এই মানুষটা কে। আজকের আমি কে এপিসোডে রয়েছে কিছু ক্রিকেটার এবং আমাদের সাথে রয়েছে কিছু সেলিব্রিটিদের ছবি। তো ইমরান ভাইকে দিয়ে, কারণ ইমরান ভাই এই গেমটা জানে। আমরা আমাদের প্রথম অপশনে চলে যাচ্ছি। আমি কে খেলতে কি আপনারা রেডি? আর ইউ রেডি টু প্লে আমি কে? হ্যাঁ হ্যাঁ, আমরা রেডি সবাই। রেডি। আচ্ছা ঠিক আছে, লেটস গো। পানামা। প্রথম ছবি, এটা হচ্ছে ইমরান ভাইয়ের জন্য। ইমরান ভাই দেখেছেন? আমরা এখন আহ,
এটা আমরা এটা এটা screen-এ সম্ভবত আমার বেস্ট ম্যানই সম্ভবত হবে সাকিব আল হাসান। আপনার কাছে মনে হচ্ছে এটা সাকিব আল হাসান? আরেকবার একটু দেখানো গেলে ভালো। আরেকবার আমি পারবো। সাকিব আল হাসান। সৌম্য সরকার। আচ্ছা ঠিক আছে, এবার আমরা স্ক্রিন থেকে চলে যাই। এটা সৌম্য সরকার। আমরা ফার্স্ট ইমরান ভাইকে জিজ্ঞেস করবো আনসারটা। ইমরান ভাই, আনসারটা কি? আমার তো সৌম্য সরকার। সৌম্য সরকার। সো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ইমরান ভাই আর ঐশী ভাবি, সেটা হচ্ছে গিয়ে ইমরান ভাই যদি আনসারটা ঠিক না থাকে তারপরে আপনার কাছে কোয়েশ্চেনটা যাচ্ছে, তখন আপনার চান্স থাকবে আনসারটা করার, ঠিক আছে? তো আমরা দেখি, এটা আমার মনে হয় আরেক তাও জিজ্ঞেস করি, ইমরান ভাই আপনার কি মনে হচ্ছে, এটা কি সৌম্য সরকার নাকি অন্য কেউ হতে পারে? ব্যাটটা দেখে তো মনে হইতেছে সৌম্য সরকারই। ওই ব্যাটটা সৌম্য সরকারই ইউজ করে। তো এটা দেখছেন ব্যাটটা দেখে আমাদের ফ্যামিলি কতটা ক্রিকেট লাভার। আমার দেখা যাক, বাবারও আমরা বেশি। আমার কাছে কিন্তু মনে হচ্ছে না সৌম্য সরকার, আমার কাছে কিন্তু মনে হচ্ছে তামিম ইকবাল। কেন জানো? আমিও কিন্তু আনসার জানি না, বাট তাও দেখি আনসারটা। তামিম ইকবাল হইতে পারে, কিন্তু এটা তো সিএ ব্যাট না ছিল। আমি রাইট, তামিম ইকবাল, কারণ ও তামিম বাম ইকবালে। হাতে ব্যাট করছে। ঠিক আছে, আমরা চলে যাই। আজকে ইমরান ভাই নিশ্চয় অনেক দুঃখিত, তার ব্যাটসম্যান তামিম ইকবালের নাম শুনতে পারেনি। সে নিশ্চয় অনেক স্যাড ফিল করছে, কারণ ও যখন ফ্লিপ করছে এভাবে, এটা বোঝাই যাচ্ছে এটা নিশ্চয় তামিম হবে। এনিওয়েজ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এটা হচ্ছে গিয়ে আমাদের ইমরুল ভাইয়ের জন্য। ইমরুল ভাই, আর ইউ রেডি? জি জি। ওকে, দেখা যাক আমি কে নেক্সট সেগমেন্টের অপশনটাকে। আমি কে, এখানে দুটো অপশন আছে, দুটো অপশন একটু কঠিন। এটা আমি একজনকে চিনে ফেলেছি অলরেডি। একজন তো মাশরাফি বোঝা যাইতেছে, আর একজন ওকে, আমরা এখন চলে আসি স্ক্রিনে আরেকবার ইমরুল ভাইয়ের কাছে। ইমরুল ভাই, আপনার আনসার গুলো আমাদেরকে একটু বলবেন প্লিজ। আনসার হচ্ছে একজন মাশরাফি বোঝা যাইতেছে, মাশরাফির মতো যা, কিন্তু আরেকটা ক্লিয়ার না। হ্যাঁ, আরেকবার কি ছবিটা? আরেকবার একটু দেখেন। আরেকবার একটু দেখি ছবিটা। আমি কে, এখানে আসলে হওয়ার উচিত আমরা কে। ওকে, আমরা চলে যাই এখন আমাদের আনসারিং অপশনে। হ্যাঁ, সো ইমরুল ভাই, আপনার দুটা আনসার। মাশরাফি বিন মুর্তজা আর আরেকজন। আরেকজন কি একটু মোটা মতো করে। আচ্ছা ঠিক আছে, আমরা ইমরুল কায়েসই মনে হইতেছে, ওইটাও ইমরুল কায়েস মনে হইতেছে। আচ্ছা, তো আপনার আনসার হচ্ছে মাশরাফি বিন মুর্তজা আর ইমরুল কায়েস। আমরা এখন চলে যাব ঐশী ভাবির কাছে। ঐশী ভাবি, আপনার কি মনে হয়, দুটো আনসারের মধ্যে আপনি কি এগ্রি করতেছেন নাকি আপনার অন্য আনসার আছে? আমার ওপিনিয়ন, আমার বিলিভ থেকে মনে হয় সম্ভবত মাশরাফি আর হচ্ছে সাইফুদ্দিন। মাশরাফি এবং সাইফুদ্দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা আমাদের সঠিক আনসারে চলে যাই। মাশরাফি, সাইফুদ্দিন আর ইমরুল ভাই বলেছে মাশরাফি, ইমরুল কায়েস। দেখা যাক আনসারটা কি। ও মাই গডনেস। সাকিব ইকবাল আর মাশরাফি। ইমরান ভাইয়ের আজকে মানে দুটো কোয়েশ্চেন। মাশরাফি। হ্যাঁ, সো এটা আসলে মানে কঠিন একটা গেম। আস্তে আস্তে এটা আরো কঠিন আজকে মিলতেছে না। এখানে যা দেখানো হয়েছে সব আনইউজুয়াল টাইপের সময়। যখন সাকিব মোটা ছিল তখন কেটে দেখানো হয়েছে, আবার তামিম ইকবাল যখন অনেক হ্যাংলা তখন দেখানো হয়েছে, আর যার কারণে মেলানো যাচ্ছে না। এইটাই তো, এটা তো একটু ট্রিকি হবে না এই কুইজ গেমটা? আপনাদেরকে করানো যে আসলে কি আমরা সবকিছু জানি, আমরা যেটা কনফিডেন্টলি চিন্তা করি।
তো এখন আমরা চলে যাব ঐশী ভাবির কাছে। এটা ক্রিকেট নিয়ে হবে না, ঐশী ভাবি টেনশন করেন না, আমরা এটা বাংলাদেশি নাটক এবং চলচ্চিত্র যারা আছে তাদেরকে নিয়েও করে থাকি। তো আপনার অপশনটা আমরা এখন নিয়ে আসছি, সো ডোন্ট ওয়ারি, এটা ক্রিকেট নিয়ে হবে না। আমাদের নেক্সট কুইজটা দিয়ে দেখতে পারি। এটা তো খুব, আমার কাছে মনে হয় আমি জানি এটাকে। আমি কে? তিনি হচ্ছেন একজন তারকা এবং সে হচ্ছে টিভিতে নাটক করে থাকে সাধারণত, এবং সে কিছু সিনেমাও করেছে। তারকা। ঐশী ভাবি, আমি মনে হয় পারবো। ইয়েস, আপনার অপশন, আপনার তিশা। আনসারটা কি? তো মনে হচ্ছে শ্রাবণী, ওটা মনে হচ্ছে। শ্রাবণী না? আচ্ছা ঠিক আছে। জি, ইমরান ভাই মনে আপনার হচ্ছে। থেকে শুনে একটা guess মনে হচ্ছে করেছিলেন। পিছন থেকে। আরেকবার দেখি। আমরা আরেকবার দেখি অপশনটা। শ্রাবন্তী তো নাই, তো দুই একটা সিনেমা যেহেতু করছে, মেবি তিশা। ওকে, ফেরত চলে যাচ্ছি। ইমরুল ভাই আপনার কাছে কি মনে হচ্ছে? যে তিশাই সিনেমার ব্যাপারটা হইলে ওইটা তিশাই হওয়ার কথা, কারণ নাটকে এই ধরনের নায়িকা নাই যে সিনেমা করছে, তিশাই হইতে পারে। আচ্ছা ঠিক আছে, সো ঐশী ভাবির আনসার হচ্ছে শ্রাবন্তী। ইমরুল ভাই আর ইমরান ভাই সবসময় দুই ভাই মিলে আছে, তারা তাদের আনসার দুজনের একই। তো দেখা যাক আমাদের সঠিক আনসারটা কি। ইয়েস, তিশা। সঠিক আনসারটা আমরা দেখলাম, তিশা, একদম রাইট। তিশা। আপনি ইমরান ভাই হচ্ছে কি 1 পয়েন্ট পেয়েছেন। ঐশী ভাবি এখনো আপনার মানে স্কোরের ইনিংসের 0-তে আছে, সো আপনাকে নেক্সট কোশ্চেনটা কিন্তু পারতে হবে, ঠিক আছে? অলরাইট, এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড রাউন্ডে ইমরুল ভাইয়ের জন্য এখন আমাদের অপশনটা দেখে আসি। আমি কে সেগমেন্টে এবার কে আমাদের গেস্ট? আমি কে? গেস করুন এই ব্যক্তিটাকে। সে হচ্ছে একজন ব্যক্তি যে টেলিভিশনে নাটক করে, আমার মনে হচ্ছে। ওকে, কঠিন। আমিও গেস করতে পারছি না, আমিও বলতে পারছি না। আপনি দেখান, আরেকবার দেখি, ইনশাআল্লাহ আচ্ছা, পারবো। আরেকটু দেখি আমাদের অপশন। সিনেমা আমি করছে, কে? তাই না? হ্যাঁ, সিনেমা তো করেছেই। এটা মোশাররফ করিম। ওকে, আমরা চলে যাই আনসারে। সিনেমা মোশাররফ করিম, করেছে এটা মোশাররফ করিম। এবং মোশাররফ করিম, that's the right answer. দেখা যাচ্ছে মোশাররফ করিম কেন যেন আমাদের প্রোডাকশন টিম খুব তাড়াতাড়ি আনসারটা দিয়ে দিয়েছে। সো ইমরুল ভাই আপনার পয়েন্টস এখানে আবারও এখন 1-এ, এটা আপনার ভুল হয়েছে। সো এটা ইমরুল ভাই পেয়ে গেছে একটা পয়েন্ট, আর ইমরান ভাই হচ্ছে এখন পয়েন্ট 1-এ। ঐশী ভাবে এখনো 0 পয়েন্টসে আছে। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে। এটা হচ্ছে কি ইমরুল ভাইয়ের জন্য। ইমরুল ভাই রেডি? এই সেগমেন্টে এই তারকাটা কে? আমি কে? সে হচ্ছে অনেক বেশি আরিফিন নিশো। ওকে, আমরা একটু আবারও আনসার সেগমেন্টে চলে যাই। আবারও ইমরুল ভাই আপনার আনসারটা কি? আরিফিন নিশো। এটা আমার একটা ইমরান ভাই আছে, বলেন। জিয়াউর কি জানো, অপূর্ব মেবি। অপূর্ব। ঐশী ভাবে আরিফিন নিশো। সঠিক আনসার আরিফিন নিশো। না, আরিফিন নিশো নাকি আফরান নিশো? ওয়েট, আবার আফরান নিশো। সঠিক আনসার আফরান নিশো, এবং ইমরুল ভাইয়ের আনসারটা একদম কারেক্ট। এই কুইজ গেমে দেখা যাচ্ছে ইমরুল ভাই পেয়েছে। ইমরান ভাই লাস্ট এপিসোডের উইনার ছিল আমাদের, এবং সে একটা অ্যান্সার রং দিয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে ছোট ভাই আসলে বড় ভাইয়ের থেকে অনেক বেশি ভালো পারফর্ম করছে। কেমন ভাই বড় ভাইকে দেখায় দেওয়ার জন্য যে না, আমরাও পারি। আমার চাইতে আমার খেলা ভালো বোঝে। ওকে, ঠিক আছে। সো এখন আমাদের পয়েন্টে যদি আসি, তাহলে ইমরুল ভাই হচ্ছে আজকে 2 পয়েন্টসে, ইমরান ভাই হচ্ছে 1 পয়েন্টে, এবং এখন হচ্ছে ঐশী ভাবির কোয়েশ্চেন আমরা চলে আসছি। তো দেখা যাক ঐশী ভাবির
সেগমেন্ট আমি কে কে আছে আজকে? আমি কে? এই দুটি অ্যাক্ট্রেসের মাঝখানে কে দাঁড়িয়ে আছে? যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে একজন কমেডিয়ান, সে অনেক ধরনের কমেডি রোল করে থাকে এবং সে বেশিরভাগ নাটকের কাজ করেছে। একটু কঠিন আমার মনে হয়। সো আবারও আমরা এখন আনসারটা নিয়ে আসি। ঐশী ভাবে আপনার কাছে কি মনে হচ্ছে আমি কে সেগমেন্টে এই ব্যক্তিটার নাম কি? ঐশী ভাবি? মিশুক সাব্বির। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ইমরুল ভাই আপনার কাছে কি মনে হয় মিশু সাব্বির আনসারটা কি কারেক্ট? আমার তো মনে হয় ওইটাই, মিশু সাব্বির আনসারটাই কারেক্ট। ইমরান ভাই কি মনে হয়? ভাই আমারও ওইটা মনে হয়। আচ্ছা দেখি আমাদের সঠিক আনসারটা কি। সঠিক আনসারটা একদম রাইট, মিশু সাব্বির। ওকে, আজকে আমরা যেটা দেখতে পারলাম যে মোটামুটি পুরো ফ্যামিলি কুইজ গেম ভালো খেলে আসলে। ঐশী ভাবির পয়েন্ট রয়েছে 1, ইমরান ভাইয়ের পয়েন্ট রয়েছে 1 এবং ইমরুল ভাইয়ের পয়েন্ট রয়েছে 2। সো আজকে আমাদের কুইজের চ্যাম্পিয়ন হচ্ছে ইমরুল ভাই। সো একটা হাততালি হবে ইমরুল ভাইয়ের জন্য। আজকে আমাদের কুইজ জেতার জন্য আলবি একটা হাততালি দাও চাকুর জন্য, আজকে আমাদের কুইজটা খেলার জন্য। আমরা আসলে আমাদের শোয়ের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনাদের সম্পর্কে আমরা জানলাম, আপনাদের ফ্যামিলি সব ইমরান ভাই ফ্যামিলি সম্পর্কে জানলাম এবং তারা কি ধরনের কন্ট্রিবিউশন করছে তাদের কমিউনিটিতে সেটা জানলাম এবং কিছু গেমসও খেললাম, একটু হাসাহাসি করলাম, একটু ফ্যামিলি চ্যালেঞ্জের সব সম্পর্কেও জানলাম। এখন হচ্ছে কি আপনাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আমাদের যে এই অনুষ্ঠানটা আপনাদের আসলে কেমন লাগছে এবং আপনাদের এই প্ল্যাটফর্মের সম্পর্কে আসলে কি বলার আছে। আমি শুরু করব ইমরুল ভাইকে দিয়ে। আসলে এটা অনেক ভালো, যারা প্রবাসী রয়েছে তাদের এন্টারটেইনমেন্টের জন্য এমন অনুষ্ঠান হওয়া দরকার, কারণ তারা দেশের বাইরে রয়েছে। দেশের বাইরে থেকে তাদের এন্টারটেইনমেন্টের সুযোগ খুবই কম। তো ফ্যামিলি ইন্টারাকশন দেখলে, অন্য ফ্যামিলি কেমন আছে এটা দেখলে খুব তাদের ভিতরটাও ভালো লাগে। তো এই ধরনের অনুষ্ঠান আসলে হওয়া উচিত এবং প্রত্যেক ঈদে এবং ঈদ বাদেও হওয়া উচিত। মাঝে মধ্যেই এমন ধরনের অনুষ্ঠান একটা পরিবার নিয়ে করা উচিত, ভালো হবে তাতে। ইমরান ভাই কি মনে হয়? ইমরান ভাই একটু যদি বলতেন, তারপর লাস্ট টাইম ঐশী ভাবির কাছে আসবো। ওকে, এটা আসলে কি আমরা কোনো সেলিব্রিটি না, বলতে গেলে যে বাংলাদেশে অনেক দেখা যাচ্ছে মিডিয়া জগতে হইতেছে বা ক্রিকেট জগতে হইতেছে, আমরা ওইভাবে হয়তো সেলিব্রিটি না, কিন্তু আমাদেরও একটা জগৎ আছে যে জগৎটার উপর ভিত্তি করে বাংলাদেশ বা যে কোনো রাষ্ট্র হোক তার মানে বৈদেশিক মুদ্রা দিয়ে সেই দেশটা চলে, এটা রেমিটেন্স আর কি। তো আমরা যেহেতু রেমিটেন্স দিয়ে বাংলাদেশটাকে এইভাবে এগিয়ে নিতেছি বা আমরা দেশ গড়ার কারিগরের অংশ বিশেষ, তো আমাদের নিয়ে কিছু করা উচিত বা ভাবা উচিত সরকারের বা যে কোনো মিডিয়ার, এটা সবারই উচিত। তো আপনারা যেহেতু এটা নিয়ে ইয়ে করতেছেন বা সিঙ্গাপুর সরকারও এটা অ্যাকসেপ্ট করতেছে, বাংলাদেশ হয়তো হাই কমিশনারের থেকেও এটা মানে ইয়ে আছে, অনুমতি আছে। তো আমি সব মিলিয়ে মনে করি যে এটা আসলে একটা মানে খুবই একটা ভালো উদ্যোগ, যে আমাদের জগৎ, আমাদের কষ্ট দুঃখ সবকিছু মানুষের নলেজ থাকা উচিত। কারণ আমি আপনার উদাহরণ দিই একটা জিনিস, আমি নাম বলবো না, কিন্তু বাংলাদেশের বিভিন্ন দেখা যাচ্ছে যে উচ্চ পদের লোকগুলো বা যারা না জেনে না বুঝে অনেক সময় প্রবাসীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকে বা করতেছে অলরেডি। তো এটা আমাদের জন্য আসলে খুবই পেইনফুল যে আমরা বাংলাদেশের জন্য এত কিছু করতেছি কিন্তু তারা আমাদেরকে সেভাবে ধরে নিয়ে দিতেছে না। হ্যাঁ, তো এটা আমাদের জন্য খুবই একটা মানে খারাপ যে আমাদেরকে ওইভাবে মূল্যায়ন করতেছে না। আর সব পরিবার বা সবাই রাষ্ট্রের সবার কাছে বলবো যে আমরা আসলেই মানে অনেক কষ্ট দুঃখ করে টাকা উপার্জন করে দেশে পাঠায় একটা ফ্যামিলি চালাইতেছি, আমাদের রেমিটেন্সের দেশ চলতেছে। কথা বলতে গেলে দেখা যাচ্ছে বাংলাদেশের আপনার 27 বিলিয়ন ডলার প্রতি বাৎসরিক মনে করেন যে অর্থ যায় বাংলাদেশে, যেটা কিনা
প্রতি বছরে 2টা আপনার পদ্মা সেতুর সমান অর্থ, যাকে মানে বৈদেশিক টাকা দিয়ে প্রতি বছরে 2টা পদ্মা সেতু করা যায়। তো এটা যারা করতেছে সেই সকল প্রবাসী সবাইকে একটু অন্তত মানে কাছে নিয়ে ভালোবেসে অন্তত কিছু তাদের জন্য করা সবার উচিত, এটা আমার মনে হয়। তো আমি আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে এই সমস্ত ভালো উদ্যোগের জন্য, খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইমরান ভাই। এবং লাস্টে আমি চলে যাচ্ছি ঐশী ভাবির কাছ থেকে, আপনার আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগলো, বলে কেমন লাগলো? যদিও ইন্টারনেট অনেক সমস্যা ছিল, বাট কেমন লাগলো আপনার? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। আর কি কিছু বলা আছে ভাবি আপনার, যারা আমাদের অডিয়েন্সরা দেখছে তাদেরকে আপনি কিছু বলা আছে যে এরকম কঠিন টাইমের মধ্যে কোনো কিছু যদি বলতে চান? না, কিছু বলার নেই। আচ্ছা, ঠিক আছে। ইমরান ভাই যেরকম অনেক সুন্দর কথা, অনেক বেশি কথা বলে, ভাবে একটু চুপচাপ মনে হয়, এবং এটাই আমরা সাধারণত জানি যে আসলে রিলেশনশিপের মধ্যে দুজনের মোটামুটি অপোজিটই থাকে। তো ইমরান ভাই, আপনার কি ভাবির জন্য কোনো মেসেজ আছে নাকি, আর ইমরুল ভাইয়ের জন্য কোনো মেসেজ আছে নাকি এই শো এর মাধ্যমে? যদিও আপনাদের কথা হয় আমি জানি। ভাবির জন্য একটা মেসেজই থাকবে যে আমরা জন্ম নিছি হয়তো 1900 সালের দিকে, ঠিক আছে, কিন্তু হাসির দরকার নেই, আমার কথাগুলো একটু খেয়াল করে মিডিয়ার মাধ্যম দিয়ে আমি বলতে চাই যে আমরা জন্ম নিছি 1900 সালের দিকে, 19বিংশ শতাব্দী, কিন্তু এখন 2000 সাল, হ্যাঁ, 20 শতাব্দীর ভিতরে। তো আমাদেরকে একটু মনে হয় স্মার্ট হওয়া বা কথাবার্তা বা যে কোনো জ্ঞান নলেজ, এগুলো আমি মানে বলে আসি অনেক দিন থেকে, তো এটা মনে হয় হওয়া উচিত। তো একটু ব্যাকডেটেড থেকে একটু ফিরে আসা আমার মনে হয় বেটার, যেটা চুপচাপ একটু বাঁচতে হলে জানতে হবে, এরকম একটা কথা আছে না? তো সংসার ধর্ম করতে হলে বা সংসারের একজনের সঙ্গে মিলমিশ করে চলতে হলে হয়তো তার মতো একটু হওয়া লাগে, আমার মনে হয় যেটা। হ্যাঁ, তো এনিওয়ে সমস্যা নেই ইমরান ভাই। ভাবি আমাদের ইন্টারনেট আছে কিছু হালকা পাতলা প্রবলেম ছিল, এবং এই অনুষ্ঠানটা আমরা আরো অনেক বেশি করে করব, এবং যেহেতু এটা প্রথমবার সবারই একটু হয়তো বা একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে, কিন্তু আশা করি এটা ঠিক হয়ে যাবে। কথা বলছিলাম ইমরান ভাই, ইমরুল ভাই, ঐশী ভাবি। ইমরান ভাই অবভিয়াসলি সিঙ্গাপুরে আছে, এবং ইমরুল ভাই এবং ঐশী ভাবি বাংলাদেশ থেকে, যশোর থেকে আমাদের সাথে জয়েন করেছিল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক, আমরা এখন চলে আসছি আমাদের শো এর একদম লাস্ট পর্যায়ে, যেখানে আমি সবসময় আপনাদের কাছ থেকে বিদায় নিই। এবং আজকেও আমরা জানলাম আমাদের প্রবাসী ভাইয়ের একজন ইমরান ভাইয়ের ফ্যামিলি সম্পর্কে। আশা করি আবারও আসবো নেক্সট এপিসোডে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে, হতে পারে আপনাকে নিয়ে, হতে পারে আপনার পরিবারকে নিয়ে, হতে পারে আপনার ফ্রেন্ডকে নিয়ে। আপনি যদি আমাদের শোতে জয়েন করতে চান, প্লিজ জানিয়ে দিবেন আমাদেরকে। আমাদের একটা কিউআর কোড আসবে আমাদের শো এর একদম লাস্টে, যেখানে আপনি স্ক্যান করে আপনারা আপনাদের ফিডব্যাক আমাদেরকে জানিয়ে দিতে পারবেন। সো এখান থেকে মানে এই পর্যন্তই আজকের জন্য। আসলে আমার আর কিছু বলার নেই। সো দিস ইজ এহসান কবির সেইং গুড বাই ফ্রম দ্য টিম অফ আমরা শুনছি। সো যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।